जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। তাজপুরে আজকে আমার দ্বিতীয় এবং শেষ দিন, তাই সকাল সকাল বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখার জন্য। তাজপুরের প্রথম পর্বটি আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আর যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা প্রথম পর্বটি দেখে ফেলবেন, তাতে আপনার এই সেকেন্ড পর্বটির কন্টিনিউশনটা বুঝতে সুবিধা হবে। কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले। নয়াখালী ব্রিজ হয়ে এবং বাঁ দিকে নয়াখালী মন্দিরকে পাশে রেখে আমি এগিয়ে চললাম দীঘা মোহনার দিকে। साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है। ঘড়িতে তখন 7টা আর এসে পৌঁছালাম দীঘা মোহনায়। আর সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে দীঘা মোহনার মাছের বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এগুলো ইলিশ, এটা হচ্ছে টুনা, 4টে টুনা, ওটা বাউল মাছ, বাউল মাছ, ওপর হচ্ছে ভোলা, ভোলা, এগুলো হচ্ছে ভেটকি, ভেটকি, প্রন, এটা হচ্ছে লবস্টার, ওটা স্কুইড, অক্টোপাস। স্কুইড কোনটা? এইটা, হ্যাঁ এটা এটা স্কুইড। হ্যাঁ এটা স্কুইড। হ্যাঁ আচ্ছা এটা স্কুইড, ওটা অক্টোপাস, এটা অক্টোপাস। আচ্ছা আর এগুলো কোকোনাট ক্র্যাব। বাকি অনেকেরই মতো আমিও লোভ সামলাতে না পেরে হাতে উঠিয়ে নিলাম একটা 1 কিলো 200 গ্রামের ইলিশ মাছ। লবস্টারের সাইজ আর কোকোনাট ক্র্যাব দেখে কিন্তু জিভে জল আসতে বাধ্য। नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम। যারা আপনারা দীঘা মোহনায় ঘুরতে যাবেন এবং মাছ কিনে নিয়ে আসার পরিকল্পনা করবেন তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ যেখান থেকেই মাছ কিনবেন তার পাশেই মাছ কেটে দেওয়ার জায়গা আছে এবং তার পাশেই আছে এরকম প্যাকিং করার জায়গা, যেখানে ওরা আইস দিয়ে খুব সুন্দরভাবে প্যাকিং করে দেবে যাতে আপনারা খুব ইজিলি মাছ নিয়ে আসতে পারবেন। মাছ কিনে নেওয়ার পরেই মাছটা গাড়িতে রেখে আমি মোহনার পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে আসলাম একদম মোহনার সি বিচে। আসুন আপনাদের এই সি বিচটা একটু ঘুরে দেখাই। দীঘা মোহনা ঘোরার পরে এবার আমার তাজপুরের দিকে যাওয়ার পালা, কারণ তাজপুরের এখনো লাইট হাউসটা ঘোরা বাকি আছে। চলুন পৌঁছে যাওয়া যাক লাইট হাউসে। দীঘা মোহনা থেকে জাস্ট বেরিয়ে আসার পরেই ডান দিকে হঠাৎ করে চোখে পড়লো এই মাছ ধরার ভেসেলটা। দেখে বোঝাই যাচ্ছিল যে কিছুদিনই হয়েছে বা 1-2 দিন হয়েছে হয়তো ভেসেলটা এসছে সমুদ্র থেকে মাছ ধরে, কারণ এখন জালগুলোকে ঠিকমতো সাজানোর কাজ চলছে। তা সেটাকে দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, আর খুব ইচ্ছা করছিল একবার যদি ভেসেলে ওঠা যেত। এই ভেসেলের উপরে যারা জাল
সাজানোর কাজ করছিলেন তাদের কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকটা মাথায় রেখে এবং ওখানে উপস্থিত যারা কর্মকর্তারা ছিলেন ভেসেলের তাদের পারমিশন নিয়ে আমি অবশেষে ভেসেলের উপরে উঠে গেলাম। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর। তাজপুর ক্রস করে মন্দারমণি যাওয়ার রাস্তায় হঠাৎ চোখে পড়লো এই সুন্দর একটি ব্রিজ এবং তার নিচে সারি সারি করে নৌকো দাঁড়িয়ে থাকা। এই জায়গাটাকে খুব পছন্দ লেগেছিল, তাই গাড়ি দাঁড় করিয়ে দিলাম, বাদিক দিয়ে নেমে গেলাম নিচে এবং চলে গেলাম একদম এই নৌকোর কাছাকাছি। ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। যে নদীটি আপনারা দেখলেন সেটা কিন্তু এই বঙ্গোপসাগরেরই কোনো একটা প্রশাখা। আর এর পাড়েই যেখানে নৌকোগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এর পাড়েই যে জমিটা, এত বড় জমিটা, এই জমির মধ্যে কিন্তু শুটকি মাছের চাষ হয়। মানে যে ছোট ছোট মাছগুলোকে ধরে আনা হয় নদী থেকে এখানে এনে বা সমুদ্র থেকে এখানে এনে সেগুলোকে শুকানো হয় এবং শুটকি মাছে পরিণত করা হয়। চললাম এবার তাজপুরের দিকে। এবার নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন হলো তাজপুর লাইট হাউস। আমি দাঁড়িয়ে আছি একদম তাজপুর লাইট হাউসের নিচে। 98 ফিট উঁচু এই তাজপুর লাইট হাউস, তাজপুর বিচ থেকে কিছুটা দূরে। আর এই লাইট হাউসটি অপারেশনাল হয়েছিল 3রা ডিসেম্বর 2019। 10 টাকা টিকিট কেটে অবশেষে ঢুকে পড়লাম লাইট হাউসের ভেতরে। এরকমই স্পাইরাল সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে যেতে হবে, তারপরে ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি এবং দেখতে থাকুন কীভাবে এই স্পাইরাল সিঁড়িটা উঠছে। তো যাদের ভার্টিগোর প্রবলেম আছে বা হাঁটু বা পায়ের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু একদমই রেকমেন্ডেড না এই লাইট হাউসে ওঠা। যেহেতু তখন আমি একমাত্র ট্যুরিস্ট, তাই ওপরের দরজা আমাকে নিজেকেই খুলে তারপরে বেরোতে হলো। আর এই হলো লাইট হাউসের একদম টপ থেকে ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি তাজপুর লাইট হাউসের একদম টপে, আর আমার পিছনে এটাই হচ্ছে ভিউ। এই লাইট হাউসের ওপরে ওঠা এবং নামা দুটোই কিন্তু একটু রিস্কি, তার কারণ হচ্ছে মাঝখানে অনেকটা জায়গা কিন্তু খুব অন্ধকারের মধ্যে আপনাদের পড়তে হবে।
আর দেখতেই পাচ্ছেন কতটা উঁচুতে উঠতে হয়েছে। যেমনটা বললাম, খুব সাবধানে পা বাড়াতে হবে, কারণ এরকম অনেক জায়গায় অন্ধকার আছে যেখানে আলো পৌঁছাচ্ছে না। অবশেষে নিচে নেমে আসলাম লাইট হাউসের ওপর থেকে। একাই ছিলাম, কেউ নেই, তাই একজন ছিলেন, তিনি দরজাটা মেন দরজাটা খুলে দিয়েছিলেন, কিন্তু ওপরে আমাকে নিজেই খুলতে হলো। কোনো ট্যুরিস্ট নেই এখন এখানে। কত উঁচুতে গেছিলাম দেখুন একবার, বেশ ভালো জায়গাটা। তো এটা হাইলি রেকমেন্ডেড, তাজপুর লাইট হাউস। এই হচ্ছে লাইট হাউস, সুন্দর করে সাজানো জায়গাটা। আর আমার পেছন দিকেই এই জায়গাটায় আছে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। এটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে একটা ফাউন্টেন আছে, এদিকে বসার জায়গাও করা আছে। আর আমার পিছনে হচ্ছে লাইট হাউস। দীঘা, মোহনার মাছের বাজার, সি বিচ এবং তাজপুর লাইট হাউস দেখে আমি আবার চলে এসেছিলাম তাজপুর বিচে। এখানে লাঞ্চ সেরে আমি বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই দ্বিতীয় পর্বটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আর খুব শীঘ্রই আমি আবার আসছি নতুন এক জায়গার গল্প নিয়ে।